আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলা ভার্সনের ছোট ছোট বাচ্চারা, আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই থেকে অধ্যায় 10 নিয়ে আমরা পড়ালেখা করব। আমাদের কিন্তু প্রায় একটা কনফিউশন হয় যে কোনটা আবহাওয়া, কোনটা জলবায়ু, দুটাই কি একই জিনিস, দুটার মাঝে কি কোনো তফাৎ আছে? যদি আবার একই জিনিস হয় তাহলে শব্দ দুটো ভিন্ন কেন? আবার যেহেতু শব্দ দুটো ভিন্ন, তাহলে আসলে এগুলোর অর্থটা কি? তো এগুলাই আমরা এই অধ্যায়ে জানবো, বুঝবো এবং পড়বো। তো চলো পড়ায় ফিরে যাই। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বা হালকা কুয়াশা থাকতে পারে, অথবা তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, আমরা যখন ওয়েদার ফোরকাস্ট শুনি তখন কিন্তু এরকমই কিছু বলা হয়। তাহলে এখন আবহাওয়া কি সেটা জানবো। আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। যেমন কোনো দিনের আকাশ থাকতে পারে রৌদ্রোজ্জ্বল বা মেঘাচ্ছন্ন, বাতাস হতে পারে গরম বা আর্দ্র বা শুকনো। আচ্ছা, তার মানে আবহাওয়া জিনিসটা কি? এই যে প্রতিদিনের আকাশ বা বায়ুমণ্ডলের অবস্থা, এটাই হলো আবহাওয়া। মানে আমরা সাধারণত ওয়েদার ফোরকাস্টে যেটা দেখি যে দুটার সময় বৃষ্টি হতে পারে, অথবা থান্ডারস্টর্ম হতে পারে, অথবা তোমার আজকে একদম একটা রৌদ্রোজ্জ্বল বা সানি ডে থাকবে, এরকমই তো সাধারণত আমাদেরকে বলে। তাহলে সেটা হলো আবহাওয়া, মানে প্রতিদিনের যে অবস্থা সেটাই কিন্তু আবহাওয়া। আচ্ছা, এখন দৈনন্দিন আবহাওয়ার কথা কি বলেছে? আমরা বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতে পাই, যেমন নিচে দেখানো ছবির মতো রৌদ্রোজ্জ্বল দিন বা বৃষ্টির দিন। এই যে দেখো কি সুন্দর বাচ্চারা স্কুলে যাচ্ছে সানিতে, এরপর আবার একজন তোমার ছাতা হাতে যাচ্ছে, আরেকজন কলা পাতা দিয়ে কোনো মতে মাথায় একটা ঠেক দিয়ে দৌড় দিচ্ছে একটা ছোট বাবু। তো এরকমই তো, এটাই হলো আবহাওয়া। হ্যাঁ, আচ্ছা, এখানে কি বলেছে? আবহাওয়ার উপাদান কি কি, তাই তো? এটা একটু পরেই তোমরা জানতে পারবে। এই যে আবহাওয়ার উপাদান, আমরা কোনো জায়গার আবহাওয়া, আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত দ্বারা প্রকাশ করি। এগুলাই আবহাওয়ার উপাদান। তার মানে আমরা আবহাওয়ার মানে কেমন সেটা এক্সপ্লেইন করার জন্য যেগুলো ব্যবহার করছি সেগুলাই কিন্তু আবহাওয়ার উপাদান। যেমন কি আকাশের অবস্থা, এটা হলো প্রথম পয়েন্ট। ওকে, সংবাদ মাধ্যমের আবহাওয়ার পূর্বাভাস থেকে বা ইন্টারনেটে আমরা আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য জানতে পারি। আবহাওয়ার বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য বাংলাদেশের আবহাওয়া অফিস বিভিন্ন প্রতীক ব্যবহার করে। এগুলো নিচে দেখানো হলো। দেখো, এই প্রতীকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন সেন্সে গুরুত্বপূর্ণ? যেমন তোমাদের পরীক্ষার হলে কিন্তু এই ছবিটা দিয়ে জিজ্ঞেস করতে পারে যে এটা বলতে তোমরা কি বুঝছো। এখানে অপশন দিয়ে দিতে পারে রৌদ্রোজ্জ্বল, আংশিক মেঘাচ্ছন্ন, বর্ষণ মুখর, বৃষ্টিপাত। তখন তোমাকে রৌদ্রোজ্জ্বলে টিক চিহ্ন দিতে হবে। তাহলে দেখো খুব ইজি, যেই ছবিটাতে সূর্য আছে শুধুমাত্র সেটা হলো রৌদ্রোজ্জ্বল। যেই ছবিটাতে মেঘের উপরে সূর্যি মামা উকি দিচ্ছে সেটা হলো আংশিক মেঘাচ্ছন্ন। যেই ছবিতে কোনো রকম কোনো সূর্য নেই এবং বৃষ্টির পানি তো পড়ছেই, হ্যাঁ, ওটাকে আমরা কি বলছি? বর্ষণ মুখর। আচ্ছা, আর যেই ছবিটাতে এই যে এই হলুদ চিহ্নটা দেয়া আছে, বৃষ্টির পানি পড়ছে, মেঘ আছে, এটাকে আমরা বলছি বজ্র বৃষ্টি। বজ্র বৃষ্টি। আচ্ছা, বাংলাদেশে গ্রীষ্মকালে বজ্র বৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি, শীতকালে কুয়াশা এবং শুকনো মৌসুমে আবছায়া বা ধুলাময় অবস্থা একটি সাধারণ ঘটনা। আচ্ছা, তাহলে আমরা আবহাওয়ার উপাদানের প্রথম পয়েন্ট কি পড়েছি? আকাশের অবস্থা। এটা হলো আমাদের উপাদানের প্রথম পয়েন্ট, 1 নাম্বার। 1 অথবা 1 গেল। সেকেন্ড পয়েন্ট কি? এটা হলো তাপমাত্রা। কোনো দিন আমরা ঠান্ডা, আবার কোনো দিন গরম অনুভব করি। বাতাস কতটা ঠান্ডা বা গরম সেই অবস্থাই হচ্ছে তাপমাত্রা। আমরা আবহাওয়া বলার সময় রৌদ্রোজ্জ্বল গরম দিন বা রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিন বলতে পারি।
আচ্ছা, দ্বিতীয় পয়েন্টও বুঝলাম আমরা তাপমাত্রা কেমন সেটার উপরে। তৃতীয় পয়েন্ট কি? আর্দ্রতা, এবং এটা আমাদেরকে জানতে হবে আর্দ্রতা জিনিসটা কি, তাই তো? যখন চারপাশের বাতাস ভেজা ও চটচটে থাকে আমরা সেই আবহাওয়াকে আর্দ্র আবহাওয়া বলি। আচ্ছা, আর্দ্রতা এখন আমি একটু জেনে নেই আগে যে আর্দ্রতা জিনিসটা কি। আর্দ্রতা হচ্ছে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার একটা পরিমাপ। ওকে, তার মানে তোমার কখনো তোমরা দেখবা যে কোনো কোনো দেশের আর্দ্রতার পরিমাণটা বেশি থাকে, কোনো কোনো দেশে কম থাকে। যেমন আমাদের বাংলাদেশে আর্দ্রতার পরিমাণটা কিন্তু বেশি। আমরা যখন গরমের সময় বের হচ্ছি তখন দেখবা যে তোমরা ভিজে চটচটে হয়ে গেছো কিন্তু ঘেমে। সেটা কেন হচ্ছে জানো? আর্দ্রতা বেশির জন্য হচ্ছে। এবং আর্দ্রতা জিনিসটা কি? এই যে আমাদের চারপাশে যে বাতাস সেটার মধ্যে কতটুকু জলীয় বাষ্প আছে। ওকে, যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তখন আমরা খুব সহজেই ঘেমে যাই। আবার বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন আমরা শুষ্ক অনুভব করি। আবহাওয়ার অবস্থা বোঝানোর জন্য আমরা আর্দ্র বা শুষ্ক বলে থাকি। আচ্ছা, তার মানে আর্দ্রতাকে আমরা কিভাবে এক্সপ্রেস করছি? যে আবহাওয়া আর্দ্র অথবা আবহাওয়া শুষ্ক। যদি ইন জেনারেলি বলি, বাংলাদেশের আবহাওয়া আর্দ্র, যখনই বের হচ্ছি আমরা কিন্তু ঘেমে চটচটে হয়ে যাচ্ছি। যেসব দেশে আবহাওয়া শুষ্ক অথবা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম অথবা আর্দ্রতা কম, সেখানে গেলে সেখানেও আমাদের গরম অনুভব হবে, কিন্তু এই যে ভিজে চটচটে হয়ে যাওয়া সেটা কিন্তু হবে না। যেমন তোমরা যদি সৌদি আরবে কখনো যেয়ে থাকো, সেখানের ওয়েদারটা কিন্তু এরকমই, ওখানে আর্দ্রতা কম। 4 নম্বর পয়েন্ট কি আবহাওয়ার উপাদানের? সেটা হলো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ হলো বায়ুর সচল অবস্থা। বায়ু প্রবাহ হালকা বা প্রবল হতে পারে। বায়ু প্রবাহকে এর দিক ও গতি দ্বারা বর্ণনা করা যায়। যেমন উত্তরের বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। বায়ু প্রবাহ কতটা শক্তিশালী তা আমরা বিদ্যালয়ের পতাকা ওড়া, গাছের ডালপালা নড়াচড়া ইত্যাদি দেখে বুঝতে পারি। আচ্ছা, তাহলে বায়ু প্রবাহ জিনিসটা যদি সহজে কি বলতে যাই, এই যে বাতাস চলাচল করছে সেটাই হলো বায়ু প্রবাহ। এবং এটা আমরা কিভাবে বুঝতে পারছি? এই যে গাছের পাতা নড়ছে, এই যে তোমার আকাশ স্কুলের ছাদে যে পতাকা আছে সেটা নড়াচড়া করছে, এটা দেখলে আমরা কিন্তু বুঝতে পারি। এবং বায়ু প্রবাহকে কিভাবে আমরা সাধারণত মুখে এক্সপ্রেস করি? তার দিক এবং গতি বর্ণনা করে। হ্যাঁ, কত গতিবেগে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এভাবেই আমরা বলে থাকি। আচ্ছা, তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা 4টা পয়েন্ট পড়লাম, যেটা হলো আবহাওয়ার উপাদান। এবার আমরা আবহাওয়ার পর্যবেক্ষণ নিয়ে পড়ব। ইতিমধ্যে আমরা আবহাওয়ার উপাদান সম্পর্কে জেনেছি। এই উপাদানগুলো কি? প্রতিদিন পরিবর্তন হয়? চলো পর্যবেক্ষণ করি। আচ্ছা, এটা পর্যবেক্ষণ করেই করতে হবে। আচ্ছা, এখানে দেখো 3টা প্রশ্ন আছে। আবহাওয়ার কোন উপাদানটি ঘন ঘন পরিবর্তন হয়? এটা হলো তাপমাত্রা। আবহাওয়ার কোন উপাদানটি আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ? বৃষ্টিপাত। তুমি কি আবহাওয়ার কোনো উপাদানের সাথে কোনো ঘটনার সম্পর্ক খুঁজে পাও? হ্যাঁ, পাই। এটাকে আমরা এভাবে লিখতে পারি, যখন আমি সকালবেলা স্কুলে যাই তখন একটা রৌদ্রোজ্জ্বল, সাধারণত রৌদ্রোজ্জ্বল থাকে, এবং যখন আমি স্কুল থেকে ফিরে আসছি তখন আমি দেখছি যে বৃষ্টিপাত হচ্ছে। তো এরকম তোমার সাথে যদি কোনো ঘটনা থাকে সেই ঘটনাটা তুমি সেভাবে করে উল্লেখ করতে পারো। তাহলে পর্যবেক্ষণ আমরা এখন কি পড়ব দেখো। আবহাওয়া হলো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা যা প্রতিদিন পরিবর্তন হয়। আচ্ছা, আমরা কখনো একই ধরনের আবহাওয়া বেশিক্ষণ দেখতে পাই না। এখন আমরা জানবো কি কি কারণে পরিবর্তন হচ্ছে। ওকে, প্রথম কারণ তাপমাত্রার পরিবর্তন। সূর্য উঠলে বায়ু ধীরে ধীরে গরম হয় এবং তাপমাত্রা বাড়তে থাকে। আবার বিকেলে সূর্য যখন অস্ত যায় তখন বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয় এবং তাপমাত্রা কমতে থাকে। এটি তাপমাত্রার দৈনিক পরিবর্তন। বায়ুর তাপমাত্রার এই পরিবর্তন আকাশে সূর্যের অবস্থানের ভিত্তিতে হয়। আচ্ছা, তার মানে কি? তার মানে হলো দেখো, যখন সূর্য থাকবে
তখন আমাদের আবহাওয়া বেশি উত্তপ্ত থাকবে, এটাই স্বাভাবিক, কারণ সূর্য থেকে কিন্তু তাপটা আসছে। তাহলে সূর্যের অবস্থানের উপরে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। যেমন ধরো বিকালবেলা সূর্য অস্ত যখন যাচ্ছে তখন কিন্তু মোটামুটি চারপাশ ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার সকালে যখন সূর্য উঠছে তখন কিন্তু ধীরে ধীরে দুপুর পর্যন্ত গরম হচ্ছে। তাহলে সূর্যের অবস্থানের উপরে ভিত্তি করে তাপমাত্রার পরিবর্তন, এটা হলো আমাদের আবহাওয়া পরিবর্তনের প্রথম কারণ। আচ্ছা, দ্বিতীয় কারণ কি? বায়ু প্রবাহ, মানে বাতাসের চলাচল। তাহলে বায়ু প্রবাহ কি করছে? আবহাওয়ার পরিবর্তন ঘটায়। কিভাবে? যেমন কোনো এলাকার মেঘ বাতাসের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হয়, আবার বাতাসি মেঘ সরিয়ে আকাশ পরিষ্কার করে। যখন ভূপৃষ্ঠের কোনো অঞ্চল অন্য অঞ্চল থেকে বেশি গরম হয় তখন সেখানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তাপমাত্রার এই পার্থক্যের ফলে বায়ু প্রবাহিত হয়। আচ্ছা, তাহলে বাতাস যে চলাচল করতেছে এটা কি করলো? এটা আবহাওয়ার পরিবর্তন করলো। যেমন কি করছে দেখো, কোনো একটা এলাকার মেঘ আছে, সেটা বাতাসটা কি করছে? সেটাকে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের দিকে কিন্তু নিয়ে গেল। তো এই বাতাসই আবার কি করছে? মেঘ সরিয়ে আকাশ পরিষ্কার করছে। তার মানে কি, দেখো কোনো একটা এলাকায় আকাশ দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হবে, বাতাসটা কি করলো? সেই মেঘটাকে আরেক অঞ্চলে নিয়ে গেল। সো ওই অঞ্চলে গিয়ে বৃষ্টিটা শুরু হলো। আবার কি হলো, যে অঞ্চলে তোমার অলরেডি মেঘ আছে সেই অঞ্চল থেকে যে মেঘটা সরালো সেই অঞ্চলটার আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেল। তাহলে বাতাসের যে চলাচল এটার উপরও কিন্তু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তাই তো? আচ্ছা, এই বাতাসের প্রবাহের জন্য কিন্তু অনেক সময় শক্তিশালী ঝড় ও সাইক্লোনও তৈরি হয়, এটা কিন্তু তোমরা জানো। এখন আমরা জানবো মেঘ আর বৃষ্টি নিয়ে। তোমাদের আকাশের দিকে তাকালে কখনো মনে হয় না যে এই মেঘটা কিভাবে আকাশে ভেসে থাকে, বা এই মেঘটা তৈরি হচ্ছেই বা কিভাবে? জানি না তোমাদের মনে হয় কিনা। তো আজকে আমরা সেটা নিয়েই জানবো। মেঘ দেখো কি বলেছে, রৌদ্রের তাপে সাগর বা নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। আচ্ছা, যখন বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয় তখন তা সূক্ষ্ম ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা তৈরি করে। ওকে, প্রথম দুইটা লাইন পড়ি। কি জানছি আমরা? কোথা থেকে পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প হচ্ছে? রৌদ্রের তাপে সাগর বা নদী থেকে। যখন এই জলীয় বাষ্পটা আবার ঠান্ডা হচ্ছে তখন সে কি করছে? ছোট ছোট যে ধূলিকণা আছে, বালু আছে, সেটার উপরে জমা হয়ে ক্ষুদ্র পানির কণা তৈরি করছে। আচ্ছা, এখন আবার যখন এই ক্ষুদ্র পানি কণা অনেকগুলো একসাথে হবে, এটাই বলেছে দেখো, এই ক্ষুদ্র পানি কণার সমষ্টি আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়ায়। অনেকগুলো যখন একসাথে হয়ে সমষ্টি হচ্ছে তখনই কিন্তু তারা আকাশে ভেসে বেড়াচ্ছে। আমরা বিভিন্ন ধরনের মেঘ দেখতে পাই। মেঘ ভূপৃষ্ঠ থেকে কত উপরে এবং দেখতে কেমন তার উপর ভিত্তি করে মেঘের শ্রেণীবিভাগ করা হয়। আচ্ছা, কুয়াশাও এক ধরনের মেঘ যা আমরা ভূপৃষ্ঠে দেখে থাকি। আচ্ছা, কুয়াশা আবার গাছের পাতা বা ঘাসের উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণার সৃষ্টি করে। তাহলে কুয়াশা জিনিসটা কি? কুয়াশাও এক ধরনের মেঘ যেটা আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি, মানে ভূপৃষ্ঠের মধ্যে দেখতে পাচ্ছি। এবং এই কুয়াশা কোথায় জমা হচ্ছে? গাছের পাতা এবং ঘাসের উপর। মেঘের যে তোমার ক্ষুদ্র পানিকণা ছিল তারা কোথায় জমা হয়েছিল? সূক্ষ্ম ধূলিকণার উপরে। আর এটাই কিন্তু তাহলে আমরা একটা পার্থক্য হয়ে গেল, এটা কুয়াশা কোথায় জমা হচ্ছে? গাছের পাতা বা ঘাসের উপর। এবং এই যে গাছের পাতা এবং ঘাসের উপরে গিয়ে কুয়াশাটা জমা হচ্ছে, এটাই কিন্তু শিশির। শীতের সকালে তোমরা যদি খালি পায়ে ঘাসের উপরে হাঁটো দেখবা, বা ঘাস দেখবা যে ঘাসের উপরে ছোট 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 একদম পানিকণা কিন্তু জমে আছে, ওটাই শিশির। হ্যাঁ, আচ্ছা, বিভিন্ন ধরনের ক্ষুদ্র বস্তু যেমন ধূলিকণা থেকে তৈরি হয় আবছায়া অবস্থা। আচ্ছা, এবার তাহলে বৃষ্টি নিয়ে জানি। মেঘের ক্ষুদ্র পানি কণাগুলো মিলিত হয়ে বড় পানির কণা তৈরি করে। ঠিক আছে, বড় পানির কণাগুলো বাতাসে ভেসে থাকতে পারে না, মানে এখন তো ওদের ওজন বেড়ে গেল, এখন তো আর ভেসে থাকা যাবে না। তখন তারা কি করছে? ফোঁটা ফোঁটা পানি হয়ে নিচে নেমে আসে, এটাই বৃষ্টি। অনেক সময় বৃষ্টির সাথে কি পড়ে? শিলা পড়ে। শিলা হলো অসম আকৃতির বরফের টুকরা যা জমাটবদ্ধ বৃষ্টি থেকে তৈরি হয়।
তোমরা কি কখনো শিলাবৃষ্টি দেখেছো? শিলাবৃষ্টি দেখতে কিন্তু অনেক মজা লাগে, যদিও এটা আসলে খুব রেয়ারলি হয়, কিন্তু দেখতে কিন্তু অনেক মজা লাগে। বা শিলাবৃষ্টির সময় বালতি রেখে বরফ কোরানো, যায় না তোমরা কখনো করেছো কিনা, এটা খুব একটা আনন্দের একটা কাজ। আচ্ছা, এখন আমরা কি জানবো আমাদের জীবনে আবহাওয়া ও জলবায়ু। আমাদের আচ্ছা দাঁড়াও, এটা কত নম্বর? এখানে তো একটা বক্স আছে। ভালো আবহাওয়ার কি প্রভাব পড়ে আর বিরূপ আবহাওয়ার কি প্রভাব পড়ে? আচ্ছা, ভালো আবহাওয়ার দেখো, বৃষ্টি কি করছে, গাছপালাকে সতেজ রাখছে, পর্যাপ্ত সূর্যালোকে ফসল ভালো হচ্ছে, শীতকালে শাকসবজি ভালো জন্মাচ্ছে, ভালো আবহাওয়ার ফলে মনোরম আবহাওয়ায় ভ্রমণ করা যায়। আর বিরূপ আবহাওয়ার জন্য কি হচ্ছে, অতিবৃষ্টিতে বন্যা হয়, খরায় ফসল নষ্ট হয়, অতিরিক্ত ঠান্ডায় অসুখ বিসুখ বাড়ে, প্রবল ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এখন আমাদের জীবনে আবহাওয়া নিয়ে আমরা পড়ব। আবহাওয়া আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। শীত লাগলে আমরা গরম কাপড় পরি, বৃষ্টির দিনে বা রৌদ্রোজ্জ্বল দিনে আমরা ছাতা নিয়ে বাইরে যাই। বৃষ্টি হলো পানির অন্যতম প্রধান উৎস। বৃষ্টির পানিতে গাছপালা সতেজ হয়। যখন বৃষ্টি হয় দেখবা মনে হবে যে চারপাশের প্রকৃতি বুঝি আজকে গোসল করেছে। আমরা যেমন গোসল করলে পরিষ্কার হয়ে যাই, বৃষ্টি হলে আমাদের চারপাশের প্রকৃতিও কিন্তু গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। গাছের পাতাগুলো একদম সবুজ দেখা যায়, ধুলোবালুগুলো ধুয়ে মুছে চলে যায়, তাই না? ভালো ফসল ফলে। তবে আবহাওয়া সবসময় আমাদের জন্য সুফল বয়ে আনে না। এখন আমরা জানবো বন্যা নিয়ে। যদি অনেক সময় ধরে ভারী বৃষ্টিপাত হয় তাহলে কি হবে? এত পানি কোথায় যাবে? নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সমতল ভূমি ডুবে যেতে পারে, রাস্তাঘাট তলিয়ে যেতে পারে, মাঠের ফসল বাড়িঘর পানির নিচে তলিয়ে যেতে পারে। এই অবস্থাই হলো বন্যা। খুব তো জানা হয়ে গেল আবহাওয়া নিয়ে। ওই যে প্রথমেই একটা প্রশ্ন তোমাদের কাছে ছুড়ে দিয়েছিলাম যে জলবায়ু আর আবহাওয়া দুটো কি একই জিনিস কিনা, সেটাই এখন জানবো। তাহলে জলবায়ু জিনিসটা কি, চলো সেটা দেখি। আবহাওয়া প্রতিদিন পরিবর্তিত হতে পারে, তবে আবহাওয়া পরিবর্তনের একটা নির্দিষ্ট ধারা রয়েছে। সারা বছর ধরে আবহাওয়া পরিবর্তনের এই ধারাই হলো জলবায়ু। কোন স্থানের জলবায়ু হলো সেই স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। কিছু কি বুঝতে পেরেছ? জানি না কিছু বুঝতে পেরেছ কিনা, আমি একটু ক্লিয়ার করি। যদি এক কথায় বলি আবহাওয়া কোনটা, ওয়েদার ফোরকাস্টে আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই হলো আবহাওয়া। এই যে আমি দেখলাম যে আজকে দুপুর 2টার বৃষ্টি হতে পারে, অথবা আজকে সকালে মেঘ, দুপুরবেলা আবার রোদ উঠবে, এরকম হতে পারে। আর জলবায়ু কোনটা, এই যে আমি জানি আমার বাংলাদেশে 6টা ঋতু। গ্রীষ্মকালে গরম পড়ে, বর্ষাকালে বৃষ্টি হয়, শরৎকালে সাদা তুলার মতো মেঘ দেখা যায়, হেমন্তকালে ফসল তুলে নিয়ে আসে। এই যে আমি একটা যে 6টা ঋতু, এই মানে এই সিজনের পরে ওই সিজন আসবে, ওই সিজনের পরে ওই সিজন আসবে, তখন এরকম হবে ওয়েদারটা, সেটাই হলো জলবায়ু। তার মানে কি এটা বিশাল পুরো বছর ধরে যেই অবস্থাটা সেটা। আবার জলবায়ু কি সব দেশে একই না, তুমি দেখবা কোনো দেশে 3টা সিজন, কোনো দেশে 6টা সিজন, এগুলা মানে কান্ট্রি টু কান্ট্রি ডিফার করে। আচ্ছা, বাংলাদেশের ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। আচ্ছা, রাশিয়া বাংলাদেশের অনেক উত্তরে অবস্থিত। এখানে বছরের বেশিরভাগ সময় খুব ঠান্ডা থাকে। রাশিয়ার মস্কোর বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস। রাশিয়ার জলবায়ুকে আমরা শীতল জলবায়ু বলতে পারি। আচ্ছা, কোন নির্দিষ্ট স্থানের জলবায়ু প্রধানত ওই স্থানের অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা ও সমুদ্র থেকে স্থানটির দূরত্বের উপর নির্ভর করে। আচ্ছা, তার মানে দেখো ওয়েদার আমরা যখন পড়লাম, তোমার আবহাওয়া পড়লাম, আবহাওয়ার উপাদান কয়টা পড়েছি? 4টা পড়েছি। আর এখন এখানে আমরা কি জানতে পারছি? জলবায়ুর উপাদান 3টা। কি কি? অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা, আর সমুদ্র থেকে স্থানটির দূরত্ব। এই 3টা জিনিস হলো, এই 3টা জিনিসের উপরে তোমার জলবায়ু
নির্ধারিত হয়। এখন আমি জানবো কি অক্ষাংশ জিনিসটা কি। অক্ষাংশ হলো বিষুব রেখা থেকে কোন স্থানের কৌণিক দূরত্ব। বিষুব রেখাটা কি? এই যে তোমার গ্লোবটাকে যদি মাঝামাঝি বরাবর ভাগ করে দাও, সেই লাইনটাই হলো বিষুব রেখা। ধরো এই যে এখানে একটা কান্ট্রি আছে, তাহলে এই কান্ট্রির সাথে বিষুব রেখার কতটুকু কৌণিক দূরত্ব, সেটাই হলো তোমার অক্ষাংশ। বিষুব রেখার নিকট সূর্যকিরণ খাড়াভাবে পড়ে। এই লাইনটার উপরে তোমার সূর্যের যে আলোটা একদম খাড়াভাবে পড়ছে, এরকম করে সূর্যের আলো পড়ছে। ফলে বিষুব রেখার কাছাকাছি ভূপৃষ্ঠের কোনো স্থান সবচেয়ে বেশি গরম হয়। মানে যখন বিষুব রেখার পাশাপাশি কোনো যেই দেশ থাকবে, খুব সহজভাবে বললে বিষুব রেখার কাছাকাছি যেই দেশগুলো, সেগুলো বেশি গরম। আচ্ছা, ভূপৃষ্ঠ গলীয়, তাই বিষুব রেখা থেকে দূরবর্তী স্থানসমূহ সূর্যকিরণ দ্বারা অপেক্ষাকৃত কম গরম হয়। যেহেতু এটা রাউন্ড, সেহেতু এই বিষুব রেখা থেকে যত দূরে ততই কম গরম। কারণ আমরা কি বললাম, সূর্যের আলোটা বরাবর গিয়ে পড়ছে বিষুব রেখার উপরে। ফলে এই সকল স্থান অপেক্ষাকৃত শীতল। অক্ষাংশের মান যত বেশি হয়, জলবায়ু তত শীতল হয়। আচ্ছা, বাংলাদেশের জলবায়ু। বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6টি ঋতু। এটা আমরা সবাই জানি যে দুটা দুটা করে মাস, যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ নিয়ে গ্রীষ্মকাল। এটা এই প্যারাটা আসলে বুঝিয়ে দেওয়ার কিছু নেই। এটা তোমরা একদম খুব ভালো মতো জানো, এবং একটু পরে এটা নিয়ে একটা প্রশ্ন আছে, সেখানেই বুঝিয়ে দিব। তো চলো আমরা এখন অনুশীলনী সমাধান করব। কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা হলো, যারা এতক্ষণ শুনেছ আমি জানি তোমরা পটপট করে বলে ফেলতে পারবে, জলবায়ু। আবার একটু ক্লিয়ার করি, কেন এটা জলবায়ু, কেন এটা আবহাওয়া না। কারণ এখানে কি বলছে, কোন স্থানের বহু বছরের, এটা বলেনি যে প্রতিদিনের। যখন প্রতিদিনের কথা বলবে তখন সেটা হবে তোমার হলো আবহাওয়া। ওকে, তাহলে এটা হচ্ছে হলো জলবায়ু। মেঘের ক্ষুদ্র পানিকণা একত্রে মিলিত হয়ে হয় কি হয়? বৃষ্টি হয়। আচ্ছা, বাংলাদেশে শীতকালে কুয়াশা পড়ে। আচ্ছা, ভালো ফসল ফলাতে বৃষ্টির পানি প্রয়োজন। ওকে, সঠিক উত্তর। কোনটি আবহাওয়ার উপাদান নয়? আমরা আবহাওয়ার উপাদান 4টা পড়েছিলাম, তাই না? তো এখানে দেখো, তাপমাত্রাও আবহাওয়ার উপাদান, আর্দ্রতাও আবহাওয়ার উপাদান, বায়ু প্রবাহও আবহাওয়ার উপাদান। অক্ষাংশ, এটা হলো আমাদের কিসের উপাদান বলো? এটা হলো আমাদের জলবায়ুর উপাদান। তাহলে এটা হবে যে উপাদান নয়। আমাদেরকে ভালো মতো খেয়াল রাখতে হবে সব সময় যখন আমরা এমসিকিউ পড়বো, এই যে এরকম নেগেটিভ কিছু দিয়ে দেওয়া হয়েছে কিনা, তাই না? আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি? আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হলো বায়ু প্রবাহ। আচ্ছা, একটু দেখে নেই আমরা, চলো। একটা মিনিট, একটু সময় নিচ্ছি। আচ্ছা, বইয়ের ওই পেজটা আসলে এখন ওপেন হচ্ছে না, পরে দেখিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আবহাওয়া পরিবর্তনের প্রধান উপাদান কোথায় যে গেল? ওকে, এই যে আমরা চলে আসছি। এই যে দেখো, এই যে বায়ু প্রবাহ হচ্ছে, এবং এই যে দেখো এইভাবে করে রোটেট করে কিন্তু বায়ুটা প্রবাহ হচ্ছে, এবং এটার জন্যই কিন্তু ঝড় অথবা সাইক্লোন হচ্ছে। বা তাহলে এটাই হলো কি তোমার প্রধান উপাদান। আচ্ছা, মেঘ তৈরি হয় কোনটি থেকে? আমরা কি পড়েছি যে যখন তোমার সাগর অথবা তোমার এই যে নদীর পানি বাষ্পীভূত হয়ে
জলীয় বাষ্পে পরিণত হচ্ছে এবং সেই জলীয় বাষ্পগুলোই কিন্তু মানে ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণা হয়ে একসাথে হচ্ছে, তো সেটা থেকে কিন্তু মেঘ তৈরি হচ্ছে, তার মানে কি জলীয় বাষ্প। আচ্ছা, কোনটির উপর কোন স্থানের জলবায়ু নির্ভর করে? তাহলে আমরা জলবায়ুর যে নির্ভর করছে আমরা কিন্তু 3টা পয়েন্ট পড়েছি, তার মানে যে জলবায়ুর যে উপাদানগুলো 3টা পয়েন্ট পড়েছি। প্রথম পয়েন্টটা ছিল হলো অক্ষাংশ, দ্বিতীয় পয়েন্ট ছিল যে দেখেই বলে দিই একটা মিনিট, এই যে প্রথম পয়েন্ট ছিল অক্ষাংশ, দ্বিতীয় পয়েন্ট ছিল সমুদ্র পৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা, তৃতীয় পয়েন্ট ছিল সমুদ্র থেকে স্থানটির দূরত্ব। তাহলে আমাদের এখানে আছে সমুদ্র থেকে স্থানটির দূরত্ব, এটা হলো জলবায়ু পরিবর্তনের উপর মানে নির্ভরশীল। এখন সংক্ষিপ্ত প্রশ্ন, আবহাওয়ার উপাদানগুলোর নাম লেখো। আবহাওয়ার উপাদানগুলো হলো আকাশের অবস্থা, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ। তোমরা যদি কেউ একটু বড় করে লিখতে চাও তাহলে প্রথমে আবহাওয়ার যে সংজ্ঞাটা আছে সেটা লিখে দিতে পারো। আর্দ্রতা বলতে কি বোঝো? বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে আর্দ্রতা বলে। আর্দ্রতা বেশি হলে আমরা ঘেমে যাই, আবার আর্দ্রতা কম হলে বাতাস শুকনো অনুভূত হয়। কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য কি? কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য, কুয়াশা হলো এক ধরনের মেঘ আর শিশির হলো ক্ষুদ্র জলকণিকা। আচ্ছা, কুয়াশা জলীয় বাষ্প থেকে তৈরি হয় আর শিশির কোত্থেকে তৈরি হয়? কুয়াশা থেকে তৈরি হয়। কুয়াশা বাতাসে ভাসে আর শিশির গাছের পাতা বা ঘাসের উপরে জমে। কুয়াশায় জলকণার আকার ছোট আর শিশিরে জলকণার আকার তুলনামূলক বড়। আচ্ছা, বাংলাদেশের জলবায়ু কেমন বর্ণনা করো। বাংলাদেশে 6টি ঋতু আছে, যেটা একটু আগে বলেছিলাম যে পরে পড়িয়ে দিচ্ছি। এগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আমি আসলে মনে রাখার সুবিধার জন্য এভাবে করে লিখেছি যে গ্রীষ্মকাল সবচেয়ে উষ্ণ ঋতু, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মকাল, বর্ষাকাল প্রচুর বৃষ্টিপাত হয়, আষাঢ় ও শ্রাবণ মাস বর্ষা থাকে, শরৎকাল আকাশে সাদা তুলার মতো মেঘ ভাসে, ভাদ্র ও আশ্বিন মাস শরৎকাল, হেমন্তকাল ফসল তোলার ঋতু, কার্তিক ও অগ্রহায়ণ মাস হেমন্তকাল, শীতকাল ঠান্ডা ঋতু, পৌষ ও মাঘ মাস শীতকাল, বসন্তকাল এই সময় শীত কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হয়, ফাল্গুন ও চৈত্র মাস বসন্তকাল। এটাই বাংলাদেশের সাধারণ জলবায়ুর ধরন এবং প্রতি বছর একইভাবে পুনরাবৃত্তি হয়। আচ্ছা, তোমরা চাইলে বইয়ে যেভাবে প্যারাটা দিয়েছে সেভাবেও লিখতে পারো, কিন্তু আমি আসলে এভাবে লিখেছি যেন তোমাদের একটু মনে রাখতে সুবিধা হয়, কারণ আমাদের আসলে কয়টা ঋতু কি এগুলো তো আমরা জানি। আচ্ছা, এবার আমরা পড়বো কি মেঘ কিভাবে তৈরি হয়। সূর্যের তাপে সাগর বা নদীর পানি বাষ্প হয়ে যায়। এই জলীয় বাষ্প ঠান্ডা হলে তা ক্ষুদ্র ধূলিকণার উপর ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। অসংখ্য ক্ষুদ্র জলকণা একত্র হয়ে আকাশে ভেসে থাকে, এগুলোই মেঘ। আমরা আকাশে নানান ধরনের মেঘ দেখতে পাই, যেগুলো আকার ও উচ্চতা অনুযায়ী ভাগ করা যায়। অতিবৃষ্টি হলে কি সমস্যা হয়? অতিবৃষ্টি অনেক সমস্যার সৃষ্টি করে। এটি বন্যা ঘটায় বা ঘর বাড়ি দোকানপাট ও সড়ক ক্ষতিগ্রস্ত করে, কৃষি জমি নষ্ট করে, ফসল ভেসে যায়, ফলে খাদ্য সংকট দেখা দেয়। বৃষ্টির পানিতে মাটির উর্বর অংশ ভেসে গিয়ে ভূমিক্ষয় ঘটে, সড়ক ও রেলপথ বন্ধ হয়ে যায়, যোগাযোগ ব্যাহত হয়, অনেক মানুষ গৃহহীন হয়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়। স্থির পানি থেকে কলেরা ও ডায়রিয়ার মতো জলবাহিত রোগ ছড়ায় বা পানিবাহিত রোগ ছড়ায়। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, প্রথমে আমরা আবহাওয়া এবং জলবায়ুর সংজ্ঞা দিব। আকাশ ও বায়ুমণ্ডলের প্রতিদিনের অবস্থা হলো আবহাওয়া। এই যে দেখো এখানে প্রতিদিনের, এটা গুরুত্বপূর্ণ। আর এখানে বহু বছরের, এটা গুরুত্বপূর্ণ। বহু বছরের আবহাওয়ার গড় ধারা বা সামগ্রিক অবস্থা হলো জলবায়ু। সময়কাল অল্প সময়ের জন্য থাকে আর দীর্ঘ সময়ের জন্য থাকে। পরিবর্তনশীলতা দ্রুত পরিবর্তিত হয়, একই দিনে কখনো রোদ কখনো বৃষ্টি হতে পারে, আর সহজে পরিবর্তিত হয় না, একই ধরনের ধারা বহু বছর ধরে চলে। উদাহরণ কি? আজকের দিনটি রৌদ্রোজ্জ্বল, কাল বৃষ্টি মুখর। আর এটার উদাহরণ কি? বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র,
রাশিয়ার জলবায়ু শীতল। গুরুত্ব: আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, পোশাক, কাজকর্মে প্রভাব ফেলে। আর একটি অঞ্চলের ফসল, উদ্ভিদ, প্রাণী ও মানুষের জীবনযাত্রা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। কিভাবে বলতো? যেমন ধরো তোমার দেশে মানে আবহাওয়ার ব্যাপারে বলি, তুমি জানো যে আজকে তুমি যখন স্কুল থেকে আসবা, যে সময় তোমার ছুটি হবে, বৃষ্টি হতে পারে। তাহলে তুমি কি করবা? তোমার কাছে যা সামগ্রী আছে নিজেকে সেভ করার জন্য, যেমন রেইনকোট থাকলে রেইনকোট, ছাতা থাকলে ছাতা, তুমি অবশ্যই সেভাবে নিয়ে যাবে, তাই না? আবার এটা তো তোমার আবহাওয়ার কথা বললাম। এবার জলবায়ুর ব্যাপারটা বলি। আমি জানি যে হেমন্তকালে কৃষক ফসল তোলে। আমি জানি বর্ষাকালে প্রচুর বৃষ্টির জন্য বন্যা হতে পারে। তাহলে আমার কিন্তু এটার উপর আমার জীবনযাপনটা নির্ভরশীল হবে, তাই না? যে আমি জানি যে কোন ঋতুতে কেমন হচ্ছে, আমি কিন্তু সেভাবেই আগে থেকে নিজেকে বা আমার দেশের মানুষজন সেভাবেই নিজেকে প্রস্তুত রাখবে। আচ্ছা, এবার হলো বাম পাশের সাথে ডান পাশ মেলানো। আচ্ছা, এটা বইতেই করি, চলো। বইতে কোথায় গেল? এই যে, তাপমাত্রা কেমন হতে পারে? গরম বা ঠান্ডা? আর্দ্রতা কেমন হতে পারে? আর্দ্র বা শুষ্ক? বায়ু প্রবাহ কেমন হতে পারে? মৃদু বা প্রবল? বৃষ্টিপাত কেমন হতে পারে? ভারী বা হালকা? আচ্ছা ছোট্ট বন্ধুরা, হয়ে গেল আমাদের এই অধ্যায়। তোমরা যারা মন দিয়ে শুনেছ, তোমাদের জন্য কিন্তু অনুশীলনী পড়া খুব সহজ হবে। আজকের মতো এখানে শেষ করছি। আশা করব তোমরা আজকেই এই চ্যাপ্টারটা ভালো মতো পড়ে ফেলবে, যারা যারা ভিডিও শুনেছ। শেষ করছি ছোট্ট বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিজেরা সচেতন থাকো। আল্লাহ হাফেজ।